আপনি যখন শুধু একটা মাত্র বোর্ডের পরীক্ষা বন্ধ করেন, কিন্তু আপনি কখনো নেত্রকোনার কথা ভাবেন না, আপনি কখনো লালমনিরহাটের কথা ভাবেন না, আপনি কখনো কুড়িগ্রামের কথা ভাবেন না, ওই মুহূর্তে আপনি একটা ইনজাস্টিস ক্রিয়েট করেন দেশের ভিতরে। এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য সিলেটে 30 জুন শুরু হচ্ছে না, 8 তারিখে শুরু হচ্ছে। এই সিলেট বিভাগটাকেই দেখছি যেখানে যারা বন্যা আক্রান্ত বা বন্যা কবলিত এলাকা, সেটা কিন্তু না। আমি ব্যাটস অফ বায়োলজির ফিজিক্স ইনস্ট্রাক্টর সাদর হোসেন রাফি বলছি। শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের কর্মকর্তাদের কাছে পৌঁছানো একটা মেসেজ পৌঁছানো যে পুরো দেশে সিলেট বাদেও আরো অনেকগুলো জেলা রয়েছে, আর অনেকগুলো বোর্ড রয়েছে যেখানে স্টুডেন্টদের বাড়িতে পানি এসে পড়েছে, পুরো এলাকাটা কিন্তু প্লাবিত হয়ে গেছে, স্টুডেন্টরা পড়াশোনা করার মতো কোনো অবস্থাতেই নাই, পরীক্ষা দেওয়ার মতো কোনো অবস্থাতে নাই। তো এই মেসেজটাই পৌঁছানো হচ্ছে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য। সিলেট বোর্ডে কিন্তু অলরেডি 8 দিন পেছানো হয়েছে। তো প্রথম প্রশ্ন যে 8 দিনটা কি আসলে এনাফ? উত্তর হচ্ছে না। কারণ একটা বন্যা হয়তো 8 দিনের মধ্যে শেষ হতে পারে, কিন্তু বন্যার একটা ইফেক্ট, প্রত্যেকটা দুর্যোগ পরবর্তী একটা ইফেক্ট থাকে। ভূমিকম্পের যেমন দুর্যোগ পরবর্তী একটা ইফেক্ট থাকে, তারপরে হচ্ছে জলোচ্ছ্বাসের থাকে, অনুরূপভাবে বন্যারও কিন্তু থাকে। তো এই ইফেক্টটা কিন্তু 8 দিনে শেষ হবে না। তো একটা স্টুডেন্টের বাড়িতে যদি হাঁটু সমান পানি যদি শুধুমাত্র ঘরের মধ্যেই থাকে, তার খাটের কাছেই যদি থাকে, তাহলে 8 দিনের মধ্যে কি পুরো জিনিসটা কি ঠিক হয়ে যাবে? উত্তর হচ্ছে না। তো এর জন্য কিন্তু আরো বেশি সময় প্রয়োজন। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সিলেট বোর্ডে না হয় তাও ওনারা কিছুটা হলো চিন্তা করে পিছিয়েছে, বাট অন্যান্য বোর্ডে তো কোনো ধরনের স্টেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই। তো সেই সকল বোর্ডের সম্মানিত কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ, বিনীতভাবে অনুরোধ, যে আপনারা একটু স্টুডেন্টদের একটু কথা শুনেন, জাস্ট একটু শুনেন। আপনারা যদি সরাসরিভাবে স্টুডেন্টদের কাছে রিচ না করতে পারেন বা না জান, আপনারা হচ্ছে আমাদের যে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে তাদের সাথে একটু কথা বলেন। আপনার ছেলে মেয়ে যদি এখন সিলেট বোর্ডের হতো বা এখন যদি ময়মনসিংহ বোর্ড, আমরা অনেকগুলো এরিয়া থেকে কিন্তু অলরেডি রিপোর্ট করেছি, অনেকগুলো ছবি ভিডিও আকারে পেয়েছি যে ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, হ্যাঁ আরো কিছু এরিয়া থেকে আমরা ছবি এবং ভিডিও পেয়েছি যে একবারে হচ্ছে বাড়িঘর ভেসে গেছে। আর এক্সাম দেওয়ার মতো কোনো সিচুয়েশনে নাই, আগামী 15-20 দিনও এক্সাম দেওয়ার মতো সিচুয়েশন আসবে না। পরীক্ষা সিলেট অঞ্চলে পিছানো হইলেও আপনি শুধুমাত্র সিলেট অঞ্চলে শিক্ষার্থীদের মাথার মধ্যে বন্দুক ঠেকায় রাখছেন। তাদের পরীক্ষা পিছানো হয়েছে, কিন্তু তাদের অ্যাডমিশন কিন্তু পিছানো হবে না। একটা স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করবে, একটা স্টুডেন্ট কিভাবে পড়বে, তার ঘর বাড়ি ডুবে গেছে, তার বৃদ্ধ মা বাবাকে সে বাঁচাতে পারতেছে না, তার ছোট ভাই বোনকে বাঁচাতে পারতেছে না, তার কিছু নাই, সে নিঃস্ব হয়ে গেছে, তার বইপত্র কোনো কিছুই নাই, সে 7 দিনের ব্যবধানে 7 দিন পরীক্ষা পিছাইলে সে কিভাবে পরীক্ষা দিবে? যদিও এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আসলে যেই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের ছাত্রছাত্রীদের বাসা হচ্ছে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বা বন্যার পানিতে হচ্ছে বই খাতা ভেসে গেছে, তাদের জন্য কি আদৌ আসলে 8 দিনের অতিরিক্ত বন্ধটা কি আসলে যৌক্তিক কিনা, বা এই বন্ধটা আসলে আরো তো আমার মতে আরো বেশি হওয়া দরকার। কারণ একটা কমন সিচুয়েশন যদি আমরা চিন্তা করি যে যার খাতা বই তলিয়ে গেছে, নোট খাতা সব চলে গেছে, এতদিনে যে পড়াশোনা করছে, যে নোট করছে, সবকিছু যদি বন্যার পানিতে তলিয়ে যায়, তারপরে হচ্ছে পরিবার নিয়ে সে আরেক জায়গায় হচ্ছে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। যদি আমরা ধরে নেই যে বন্যা পরিস্থিতির উন্নতির কারণে হচ্ছে 7-8 দিন পরে যদি পানি নেমেও যায়, তো পানি নামতেই তো 7-8 দিন সময় চলে যাবে। তারপরে হচ্ছে আবার পুনর্বাসনের অবস্থা, বাসা বাড়ি ঠিকঠাক করা, তারপরে হচ্ছে নতুন বই খাতা কিনা, পড়া, মানসিকভাবে হচ্ছে আবার প্রস্তুত হয়ে এইচএস এর মতো একটা বড় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা, এটা কি আদৌ আসলে 7-8 দিনের মধ্যে আসলে সম্ভব কিনা, সেই একটা প্রশ্ন রয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আমি আসলে এগুলোতেও আমি আসলে ফোকাস করতে চাচ্ছি না, এটা নিয়ে আমি আলাদা আরেকটা কথা বলেছি বা পোস্ট দিয়েছি। আজকের ভিডিওটা আসলে একটু নতুন আরেকটা টপিক, সেটা হচ্ছে আমাদের কুড়িগ্রামে, আমাদের দেশের কুড়িগ্রাম জেলাতে, তারপর রংপুরের কিছু অংশে, তারপর নেত্রকোনা জেলাতে বন্যার পানি, তিস্তা, দুধকুমারের পানি অনেক বেশি মাত্রায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে আসলে বন্যার প্রকোপ বেড়ে গেছে। তো আমি প্রথমত হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য আসলে অনেক ব্যথিত, কারণ আমার প্রতিনিয়ত আমার ইনবক্সে আসলে ওরা ওদের বাড়ি ঘরের ছবি দিচ্ছে, ভিডিও করতেছে, বাসা বাড়ি পানিতে ভেসে গেছে। সেই ভিডিওগুলো আসলে খুবই মর্মান্তিক। একজন শিক্ষক হিসেবে বা ওদের একজন মেন্টর বা বড় ভাই হিসেবে সত্যি কথা আসলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এত মর্মান্তিক দৃশ্য দেখে। কারণ মানুষজন আসলে আশ্রয় নিচ্ছে নিরাপদ জায়গায়, খাবার পাচ্ছে না, অবস্থা খুবই খারাপ, বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। বিগত 2 থেকে 3 বছর যাবৎ ভারতে থেকে যখন হচ্ছে পানি ঢোকে বাংলাদেশে, ওই মুহূর্তে হচ্ছে সিলেট অঞ্চল কিংবা বাংলাদেশের উত্তর অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। তো এই প্লাবনের কারণে যে বন্যাটা সৃষ্টি হচ্ছে, এটার ব্যাপকতা আমরা আসলে 2022 থেকে দেখা শুরু করছি। এবং 2022-এ আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, ওই মুহূর্তে আমাদের পরীক্ষাকে স্থগিত করে দেওয়া হয় বাংলাদেশের সব বোর্ডে। কেন? কারণ যখন আমরা কলেজে অ্যাডমিশন নিয়েছি, হয় আমি এবং সিলেট বোর্ডের একটা স্টুডেন্ট, আমি যখন যশোর বোর্ডে ছিলাম, দুইটা স্টুডেন্ট দুইটা আলাদা সময় একটা কলেজে ভর্তি হতে পারে না, বিকজ একটা দেশের কলেজের সিস্টেমটা একটা শিক্ষাবর্ষ আকারে চলে। এখন আপনি যখন দেখেন আপনার দেশের মধ্যে আবারও সেম জিনিসটা রিপিট হচ্ছে, এবং ওই মুহূর্তে আপনি যখন শুধু একটা মাত্র বোর্ডের পরীক্ষা বন্ধ করেন, কিন্তু আপনি কখনো নেত্রকোনার কথা ভাবেন না, আপনি কখনো লালমনিরহাটের কথা ভাবেন না, আপনি কখনো কুড়িগ্রামের কথা ভাবেন না, ওই মুহূর্তে আপনি একটা ইনজাস্টিস ক্রিয়েট করেন দেশের ভিতরে।
কেন জিনিসটা অনেক বেশি পরিমাণে ইনজাস্টিস? এই জিনিসটা বুঝতে হলে আপনাকে একটু পিছনে ফিরে তাকাতে হবে। আপনি যখন দেখেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি, উনি করেছিলেন কি, বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা বন্ধ করেছিলেন। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর সমভাবে বিকশিত হওয়ার জায়গা। কারণ আপনি এখন এইচএসসি হয়তো পিছাই দিবেন, কিন্তু অ্যাডমিশনকে পিছানোর ক্ষমতা আপনার কাছে নাই, যে কারণে প্রত্যেকটা স্টুডেন্টের সেম টাইমে অ্যাডমিশন দিতে হবে, কিন্তু ওই স্টুডেন্টটা আরো অনেক পরে যে হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনটা স্টার্ট করতে পারবে। তার মানে আপনি হচ্ছে প্রিপারেশন টাইমের ভিতরে একটা গ্যাপ ক্রিয়েট করতেছেন। যে জিনিসটা করা, ওই স্টুডেন্টটা, যে স্টুডেন্টের বই খাতা সবকিছু পানিতে ভেসে গেছে, যে এখন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছে, ওই স্টুডেন্টের জন্য কত বড় একটা ইনজাস্টিসের ব্যাপার, এই জিনিসটা আপনি কখনো ভাবেনই না। অথচ বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে দাঁড়ায়া আপনি যখন এই প্রান্তিক স্টুডেন্টগুলোর কথা ভাবেন না, তখন ওই প্রান্তিক স্টুডেন্টগুলো না কখনো উঠে আসতে পারে না। তার মানে এখানে কয়েকটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এক নাম্বার প্রবলেম, বাংলাদেশের বাকি 7টা বোর্ডের সাথে আপনি হচ্ছে একটা বোর্ডকে পুরো আলাদা করে দিচ্ছেন। 2 নাম্বার প্রবলেম হচ্ছে, আপনি এইখানে কুড়িগ্রামে বন্যা হচ্ছে কিংবা লালমনিরহাটের পানিতে তলাইয়া হচ্ছে মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে, ওই মুহূর্তে আপনি কখনো হচ্ছে রংপুর বা দিনাজপুর অঞ্চলের পরীক্ষাকে বন্ধ করেন নাই। তার মানে একই জায়গায় একই যে বন্যা, একই বন্যায় আক্রান্ত 2টা অঞ্চলের মানুষের সাথে যদি আপনি তুলনা করেন, একটা অঞ্চলের মানুষকে আপনি সুবিধা দিচ্ছেন আর একটা অঞ্চলের মানুষকে সুবিধা দিচ্ছেন না। 3 নাম্বার, ময়মনসিংহ বোর্ডে যখন নেত্রকোনার মতো জায়গাগুলো আজকে পানির নিচে যায়, আজকে মানুষজন ইয়ার ড্রপ দেওয়ার কথা চিন্তা করে, এই স্টুডেন্টের যে ব্রেনটাকে আপনি ধসাই দিচ্ছেন, এইটার যে কারণটা, এই জায়গাকে আপনার বিবেচনা করতে হবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আমার মনে হয় যে শিক্ষা বোর্ড এবং সরকারের বোঝা উচিত এবং তাদেরকে এই ব্যাপারে একটু সিনসিয়ারিটির সাথে ডিসিশন নেওয়া উচিত। তার কারণ হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি, আমাদের হয়তো শহর যে অঞ্চলগুলো আছে বা যে নগরগুলো আছে যেখানকার শিক্ষার্থীরা এখন একটু ভালো অবস্থায় আছে, যেহেতু তারা বন্যা কবলিত নয়, তাদের যে প্রস্তুতিটা তারা নিতে পারছে, গ্রামের শিক্ষার্থীরা কি সেই প্রস্তুতিটা নিতে পারছে? এবং আমরা সবসময় লেভেল প্লেইং গ্রাউন্ডের কথা বলি, তাহলে কি তাদের প্রতি আমরা অবিচার করে ফেলতেছি না? অর্থাৎ আমরা একই সময় পরীক্ষা নিচ্ছি, কিন্তু কিছু শিক্ষার্থী যারা আশ্রয় কেন্দ্রে বসে আছে, যাদের কাছে বই খাতা নেই, তারাও সেই একই দিনে গিয়ে পরীক্ষা দিবে। এর থেকে বড় আইরনি বোধ হয় আর হতে পারে না। তাই ইট ইজ হাই টাইম দ্যাট আমাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত। ইট ইজ হাই টাইম দ্য এডুকেশন বোর্ড টুক সাম ডিসিশনস, সাম রিয়াল ডিসিশনস, যেগুলোর জন্য অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা অপেক্ষা করছে। কারণ দ্বিধা দ্বন্দ্বে থেকে তো পড়াশোনা হয় না। আর বর্তমান যে অবস্থা, সে অবস্থায় পড়াশোনাটা কি সবচেয়ে আগে, নাকি নিজেকে, নিজের পরিবারকে সুরক্ষিত করাটা আগে? এটা বোধহয় বিবেকবান যারা আছেন শিক্ষা বোর্ডের, তারা অবশ্যই ভালো করে বলতে পারবেন। সো পরীক্ষা পেছাবে কি পেছাবে না, এই ব্যাপারে ডিসিশন নিতে দেরি না করে বরং একটা স্টেটমেন্ট আমরা তো আশা করতেই পারি এডুকেশন বোর্ডের কাছ থেকে।